এটা তো সংবিধান ভায়োলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ যে ছবি তার নামিয়ে ফেলেছে, যেমন বঙ্গবন্ধুর ছবিও নেমে ফেলেছে, বঙ্গভবনও নাই, বঙ্গভবনও নাই, যে ছবি তো মেনে ফেলে একটা ছাত্র উপদেষ্টাটাকে নামিয়ে ফেলেছে। তা তো এটা তো সংবিধানে তো লেখা আছে এই ছবি এখানে বঙ্গভবনের ছবি কার থাকবে এবং প্রেসিডেন্টও থাকবে আর বঙ্গবন্ধুর ছবি থাকবে এবং বিদেশেও কিন্তু তাই থাকার কথা, কিন্তু সব ছবির নামেই ফেলেছে এই সরকার। এটা তো সংবিধান অবজ্ঞা করেছে, মানে নাই, এগুলো তো বিচার হওয়ার কথা। এখন ধরেন এই উপদেষ্টা পরিষদের সবার বিরুদ্ধে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক অভিযোগ কিন্তু দুদকে জমা হয়েছে। এটা তো এখন সরকারকে বিচার করতে হবে, নাইলে তো এটা প্রশ্ন আসবে। আমি নিজেও বিচার চাই, যদি নির্দোষ হয় তারা তদন্ত করুক। নির্দোষ হলে এই অভিযোগগুলো কারা দিচ্ছে দুদকে? এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ধরেন অনেকেই দিচ্ছে, যেমন ধরেন গ্রামীণ ফোনের কর্মচারীরা যে মামলা তিনি এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা প্রত্যাহার করে নিছে, সেই মামলাগুলো আবার বহাল করেছে, কারণ গ্রামীণ ফোনের কর্মচারীরা মামলা দিয়েছে, দুদকে কমপ্লেন করেছে। এক। দুই হচ্ছে যে তিনি তো অনেক কিছু করেছে, তিনি গ্রামীণ ফোনের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে, অর্থাৎ যদি তাকে ধরতে যান সে বলবে আমার কিছু নাই। যেমন গ্রামীণ ব্যাংক একটা অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক আপনার স্থাপিত হয়েছিল এবং এটা একটা কমার্শিয়াল ব্যাংকের মতোই ছিল। সেখানে 67 বছর অবসরে যাওয়ার বিধান আছে। তিনি 67 বছর পূর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়তে চান নাই। শেখ হাসিনা তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে, তাকে আনঅফিসিয়ালি যতটুকু জানি তাকে উপদেষ্টাও বানাতে চেয়েছে ব্যাংকের, তিনি মানেন না। তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চালিয়েছেন, তিনি জানেন এটাতে জিতবেন না, তারপরেও এবারে তিনি ক্ষমতায় আসার পরে তিনি গ্রামীণ ফোনকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করে 666 কোটি টাকা এটার মাফ করে নিয়েছে। এমনকি তার যে আপনার কি কয় আপনার তার যে নোবেল প্রাইজ পাইছে সেটারও ট্যাক্স দিতে হবে না, এটা করেছে। এগুলো তো শেখ হাসিনা যে অভিযোগগুলো একটা মর্যাদা করতেন, ডক্টর ইউনূসকে নিয়ে যে অভিযোগগুলো করতেন, সেগুলো মানে আপনার কথা থেকে যা আসছে যথার্থই করতেন না। দেখেন, আমি ডক্টর ইউনূসকে বিশ্ববিখ্যাত জাতীয় সম্পদ হিসেবে আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছিও, পত্রিকা প্রমাণও আছে আমার কাছে। কালবেলায় বড় পত্রিকা ছাপে না, তার বক্তব্য কালবেলাতে ছাপা হয়েছে, আমার লেখাই ছাপা হয়েছে। কিন্তু আমি কিন্তু এখন বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একমাত্র হাসিনা আগে চিনেছে, 18 কোটি লোক চেনে নাই, আমিও নিজে চিনি নাই, আমিও ব্যাকুব বনে গেছি। এখন দেখি যে ঘটনা ঠিক। আপনারা দেখেন ওই উপদেষ্টা পরিষদ থেকে বলে যে তাকে সে এইটা চেয়েছে, এত বছর আগে এইটা চেয়েছে, ওইটা চেয়েছে, তাকে দেওয়া হয় নাই, এখন সে নিজের অর্ডার দিয়ে নিজে নিয়ে নেবে, সরকারে আছে। এটা আপনার এখন অপরাধ নয়, দিয়ে বাড়িতে ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, কত কিছু করে ফেলছে। আপনার স্টারলিংক নিয়ে আসছে গ্রামীণ ফোনের অধীনে, সবকিছু এইভাবে সে করেছে। তো সুতরাং এগুলা কতটুকু আইনসম্মত, কতটুকু দুদকে অভিযোগ করেছে সেটা তদন্ত হতে হবে। সবগুলো উপদেষ্টারই প্রায় হয়েছে, অভিযোগ পড়েছে, তাদের তো বিচার হতে হবে। আমি নিজে অন্তত বিচার চাইতেই থাকবো, শেষ পর্যন্ত চাইতেই থাকবো। আমি যতদিন আছি, যখন আসলে মানে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে তার এমন যোগাযোগ বা একরকম সুহৃদ সম্পর্ক, সেখানে কি আসলে এরকম মানুষের বিচার হয় না? যেমন ধরেন একটা বড় পত্রিকা আমার কাছে লেখা চেয়েছে, আজকে লিখেছি, ধরেন ফ্যাসিবাদের বিলোপ শেষ দাবি ছিল। এটার অর্থই হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন এবং মানবাধিকার লাগবে। তো এটা তো অভ্যুত্থানের দাবি ছিল। তা আপনি যদি আইনের শাসন না থাকে তাহলে তো আমরা কথা বলবো। আমি আওয়ামী লীগের শেষ সময়ে আপনি খেয়াল করে দেখেন, প্রায় অনেকটা বলতে পারেন আমি একা কথা বলেছি, আমি কথা বলবো।
আমার তো জীবনে কোনো প্রত্যাশা নেই, আমি বলেই যাব। জি। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আমি কথা বলতেই থাকবো। এই আইনের শাসন এবং আপনার এই কথা বলে যাওয়া নিয়েও আরেকটু কথা বলবো, কিন্তু একটু রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের এই প্রসঙ্গটা শেষ করি। যে আমরা দেখেছি যখন লন্ডন বৈঠক হলো ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের, তখন তার আগে একটা পরিস্থিতি ছিল, বৈঠকের পরে পরিস্থিতিটা কিছুটা বদলে গেল। যেমন ধরেন আগে ছিল 3 উপদেষ্টার পদত্যাগ, ডক্টর খলিলুর রহমান সহ একটা জোর দাবি ছিল, তারপরে এই দাবিটা মিলিয়ে গেল। আগে একটা আন্দোলন হুঁশিয়ারি ছিল, যে হুমকি ছিল যে নির্বাচনের সময় না দিলে আন্দোলন। পরে দেখা গেল সবকিছু বেশ একটা আবার একটা সুসম্পর্কের মতো অবস্থা, এবং ওই যে টোনটা বদলে গেল আর কি। তখন পরবর্তীতে দেখা গেল যে নির্বাচনের পরে ডক্টর খলিলুর রহমান, যার বিরুদ্ধে অবস্থান ছিল বিএনপির, তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতি হতে পারেন, এরকম কোনো সম্ভাবনা আছেন? থাকতে পারে, বলা যায় না, থাকতে পারে, তবে সম্ভাবনা কম আমার কাছে মনে হয়, সম্ভাবনা কম। কারণ আমি কিন্তু বহুবার বলেছি, ধরেন ওই যে আপনি খলিলুর রহমানকে বললেন, তার কিন্তু পদত্যাগ বিএনপি ছিল, এবং তিনি কিন্তু খুনের আসামি। আপনি জানেন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার অফিসে তার লতিফুর রহমানের পিএস ছিলেন, ওই অফিসের একজন নারী কিন্তু তার স্বামী গুলি করে মেরে ফেলে, অর্থাৎ তার সাথে পরকীয়া ছিল, গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, এরপরেই সে বিদেশে পালিয়ে যায়। হ্যাঁ, সেই বিচার তো হয় নাই, সেই মামলাও তো হবে। সেই মামলাটার কি অবস্থা? মামলা ওইভাবে হয় না, ডরমেন্ট হয়ে আছে। মামলা তো রিভাইভ, খুনের মামলা তো তামাদি হয় না, কেউ না কেউ মামলা করবে তো। এখন এই জন্যই বলি যে বিএনপিতে এত লোক আছে যার যার পদত্যাগ চেয়েছিল, যে খুনের মামলা, তাকে কি কারণে আপনার ফরেন মিনিস্টার বানানো হলো, এটা কিন্তু জনগণ জানতে পারেনি, আজ পর্যন্ত জানতে পারে নাই। আমি তো মনে করি যে সে উপদেষ্টা হওয়ার পরে বলেন তো একটা উদাহরণ দেন যে সে এই কাজটা করেছে। গিট্টু লাগানো ছাড়া তো তার পক্ষে কিছু করে না। যত বিদেশিদের নিয়ে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় স্বজন এবং বিদেশিরাই আছে, তার যে কমিশন করেছিল এবং সরকারের উপদেষ্টা করেছিল 17 জন ছিল বিদেশি। আমি কিন্তু বলেছি এটা বর্গী কোম্পানি, এটা বিদেশি সরকার, এটা আমাদের দেশে বিদেশি সরকার চাপিয়ে দেওয়া হয়েছিল। এরা এই জন্য সবাই আজান দিয়ে লুটপাট করেছে, তাদের বিচার হবে না কেন? আর যাতে কোনো বিদেশি শুধু গিট্টু লাগিয়েছেন খলিলুর রহমান, কিন্তু মানে আপনি তো ভেতরের অনেক খবরও জানেন, বিএনপির অনেকের সাথে আপনার মানে খুব ঘনিষ্ঠতাও আছে, বা সরকারের সাথেও আছে, সেই হিসেবে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোনো ব্যাখ্যা নিজে থেকে পেয়েছেন যে কেন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী? অনেক প্রশ্ন হয়েছে, উত্তর মেলেনি আসলে এটা। না, এটা মেলে নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিটা এককেন্দ্রিক, এখনো কিন্তু গণতন্ত্রের চর্চার মধ্যে নাই। এখন এটা তো বলা মুশকিল যে কিভাবে সে উপদেষ্টা হলো। বিএনপির অনেক বড় নেতাও জানে না, তারা তো উষ্মা প্রকাশ করে, অনেকেই প্রকাশ করে। তো সুতরাং সে হয়েছে, তাকে ভেবেছে যে সে আমেরিকান নাগরিক, যদিও সে অস্বীকার করে, অথচ তার নাগরিক হওয়া, সে ক্রিমিনাল ওয়েতে নাগরিক হয়েছে, সে অস্বীকার করে আমি নাগরিক না। বলেন, তিনি ওই দেশ থেকে তার নাগরিকত্ব নিয়েছে, তার সব আমার কাছে ডকুমেন্ট আছে, সে তার ওই দেশের নাগরিক। সে একটা আপনার ওই দেশের নাগরিক বিদেশ থেকে হয়েছে, তার সে পাসপোর্ট চেঞ্জ করে নাই, একই পাসপোর্টের নাম্বার চেঞ্জ করে সে মেম্বার হয়েছে, নাগরিক হয়েছে। তো সে তার অ্যাক্টিভিটি ক্রিমিনালি। এখন এই ক্রিমিনাল হিসেবেও তো অনেকে বলে না যে ক্রিমিনালেরও আজকের সমাজটা সারা বিশ্ব যা ক্রিমিনাল, যেমন আমেরিকা যা করতেছে, এর ধরে আনে ওরে ধরে আনে বিচার করে ইত্যাদি, এরকম ক্রিমিনালদেরও একটা যোগ্যতা থাকে, হয়তো ক্রিমিনাল হিসাবে সে ভালো হইতে পারে, বলা যায় না, কাজ করতে পারে। তো এই জন্য আমি মনে করি এইটা কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বদলানো হলো, ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের যেভাবে বদলানো হলো, এগুলো কিন্তু ভালোভাবে নেয় নাই। কারণ ধরেন ব্রিটিশ হাই কমিশনার তিনি নারী, তিনি ক্যাডারের লোক, তাকে তলব করলেই তো হতো, তাকে যে কাউকে ওখানে রাষ্ট্রদূত করতে পারতো। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে তো চেঞ্জ করতে চাইলে নীতি আদর্শ ঈশ্বরকে আলাদা। আমেরিকাতে বিচারপতি তো যারা আসে
সেই কালচার আমাদের ভিতরে এখনো আসে নাই। বিচারপতি দায়িত্বে বসার পরে, চেয়ারে বসার পরে কিন্তু ওই যে নিয়োগকর্তা তাকেও কিন্তু ছাড় দেয় না। সুতরাং আমাদের দেশে তো সেই চর্চাটা আসে নাই। কিন্তু আমার কথা হলো, গভর্নর যদি তাকে চেঞ্জ করতে হয়, তাকে একটা টেলিফোন করে চায়ের দাওয়াত বা কোনোভাবে যদি বলা হতো যে আমরা নিজেরা নির্বাচন গভর্নর দিব, তাহলে তো উনি রিজাইন করতে পারেন। তাহলে কি জনাব উনি তো তাহলে কি এরকম হচ্ছে যে মানে আরেকটা জবাবদিহিতাহীন সরকার, কেন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো বা তার স্থানে যাকে বসানো হলো সেটাও নজিরবিহীন একটা যোগ্যতা আর কি, এরকম যোগ্যতার মানুষ অতীতে দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, কেন তাকে বসানো হলো বা তারপরে আরো যারা আসলে পরিবর্তন হলো, কোথাওই কোনো আসলে সরকার কোনো জবাব দিল না যে কেন 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 এগুলো হচ্ছে। আরেকটা জবাবদিহিতাহীন মানে হীন সরকারের সূচনা। না, এখনো মাত্র সরকারের 1 বছর বয়স। এখন ধরেন ব্রিটেনে 1 মাস বয়স। এখনই ধরেন উনি 17 বছর বিলেতে ছিলেন। তিনি এখনো হয়তো সরকারের সবাইকে নিয়ন্ত্রণ করার সুযোগ হয়ে ওঠে নাই। যেমন ধরেন ব্রিটেনে আপনার ফরেন ওখানে অ্যাডভাইজার তার আছে, তিনি লন্ডনেই থাকতেন। তিনি লন্ডন এয়ারপোর্টে নেমেই, হিথ্রো এয়ারপোর্টে নেমেই কিছু ফ্যান আসছে তারা তার কাছে ঘোষণা দিয়ে দিছে। তো এটা তো হয়তো আমার ধারণা প্রধানমন্ত্রী এই বিষয়টা জানেও না, ঘোষণা দিয়ে দিছে। এখন কি করবে, ঘটনা ঘটে গেছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে চেঞ্জ হয়েছে, আমার ধারণা তিনি এই কাজটি করার কথা না। তিনি ব্রিটিশ কালচারে তো 17 বছর ব্রিটিশ কালচারের মানুষ। আমি তো মানে এটা তো হয়ে গেল, দেশে বিদেশে এটা নিয়ে কথা হলো, আলোচনা হলো, সমালোচনা হলো, তিনি তো কিছু উদ্যোগ নিলেন না। উদ্যোগ নিলে তাকে চাকরিটা রিভাইভ করতে হয়। এখন ধরেন এই সরকারের মধ্যে যে ধরেন এত বড় একটা রাজনৈতিক দল, তিনি হয়তো বিদেশ থেকে এই দলটাকে চালিয়েছে, কিন্তু দেশে এসে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছে, সবাইকে যার যার মতো তো অনেকটাই বলা যায়। আপনার দেখেন সড়ক মন্ত্রী, তিনি বলে বসলো সমঝোতা করলে চাঁদা নাই, কিন্তু জোর করে নিলে চাঁদা। এখন এই যে কথাগুলি বললো, এখন সাইজের চেয়ে মন্ত্রণালয় তার বেশি, 5টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে। তো এই জন্যই বলছি, এরা যে মন্ত্রী বানানো হলো, এটা হয়তো কেউ, আপনি খেয়াল করে দেখেন, যেদিন প্রথম সংসদের বিস্ফোরণ বসে, তখন কিন্তু স্পিকারের নাম যখন ঘোষণা করা হয় এবং ডেপুটি স্পিকারের নাম যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু দেখলেন তাদেরকে একটু অপ্রস্তুতি মনে হয়েছে। তারা নিজেরাও জানে বলে আমার কাছে মনে হয়নি। আমি বিটিভি ধরেছিলাম যাতে আত্মপান্ত বোঝা যায়। আমার কাছে মনে হয়েছে এটা কেউ জানে বলে মনে হয় না, তিনি অপ্রস্তুত। আপনি দেখেন রাষ্ট্রপতি যখন আসলো, ভাষণ দিল, তখন জাতীয় সঙ্গীত পড়া হলো, তখন দেখেন জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখিয়ে আমরা সাধারণত অটোমেটিক দাঁড়িয়ে যাই, কেউ কেউ বুকেও হাত রাখে, কিন্তু ওইখানে একটা 11 দলের কেউ দাঁড়ালো না। অর্থাৎ এখানে কিন্তু জনশ্রুতিটা এটাই হলো, তারা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা জাতীয় সঙ্গীতের মর্যাদা দেখাবে কেন? তারপরে আপনি দেখেন এই সংসদ ভবনে প্লাকার্ডে লেখা আছে গাদ্দার। এই গাদ্দার ধরেন এই প্লাকার্ড নিয়ে ঢুকলো কিভাবে বলেন? এতগুলো প্লাকার্ড কিভাবে ঢুকলো? এটা আর একটা আলোচনা। স্বাধীনতা বিশ্বাসী করে না, এখন স্বাধীনতা দিবসে কর্মসূচিও দিয়েছে, আর এই প্রসঙ্গটাতেও শুনবো। কিন্তু ওই যে জবাবদিহিতাহীন সরকারের সূচনা কিনা, সেখানে আরেকটু প্রশ্ন করতে চাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন পুরোটা সময় আওয়ামী লীগের দলীয়করণ, সর্বোচ্চ আওয়ামী লীগ দলীয়করণ করেছে, এবং তার সমালোচনা একদম রাজপথে সরব থেকেছে বিএনপি, যে সর্বোচ্চ দলীয়করণ। এখনো তো মানে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি যেভাবে বলছিলেন, বা ধরেন 8টি বিশ্ববিদ্যালয়ের ভিসি একসাথে সবাইকে সরিয়ে দেওয়া হলো, নতুন ভিসি পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হলো, সেই প্রসঙ্গে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু দলীয় সরকার, দলীয় লোক তো থাকবেই। তাহলে যখন আওয়ামী লীগ করতো তখন সেটা সমালোচনাযোগ্য ছিল বা হারাম ছিল, এখন হালাল হয়ে গেল? না, ওনার ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত না। এটার 2টি ব্যাখ্যা আছে। ধরেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্স্ট ব্যাচের ছাত্র, সায়েন্টিস্ট মফিজউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আলী হাসান, ডক্টর এনামুল হক, ডক্টর কামাল হোসেন, এই ভাইস চ্যান্সেলর গুলো পেয়েছি। তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে তারা কোনো রাজনীতিতে বিশ্বাস করে কিনা, কিন্তু আমরা জানতাম
যে তারা হয়তো এই ফিলোসফিতে বিশ্বাস করে, কিন্তু তারা তো প্রশাসন যখন ইউনিভার্সিটি চালিয়েছে তখন কিন্তু তারা একদমই নিরপেক্ষ ছিল, এবং তখন কিন্তু সরকারই তাদের বেছে নিয়োগটা দিত। এখন যেটা হচ্ছে বিএনপির শেষ সময়ে, শেষ আগে তখন 91 সালে বিএনপি ক্ষমতায় আসে, তখন শেষ দিকে আপনার কিন্তু এইভাবে আপনার ভিসি কিন্তু কিছু নিয়োগ দেওয়া হয়েছিল। তো এটা কারণ হচ্ছে আমাদের দেশে 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী 3 জনের প্যানেল হয় সিনেটে ভোটের মাধ্যমে। আমিও সিনেট মেম্বার ছিলাম, ভোট দিয়ে প্যানেল হয়, প্যানেল রাষ্ট্রপতি যে কোনো একজনকে ভিসি বানায়। তো এটা বিধান ছিল। কিন্তু তার আগে অর্থাৎ আমার ইউনিভার্সিটি ছাত্র জীবনে তখন কিন্তু কোন ভিসি কিন্তু কোন সরকার প্রধান পছন্দ করে সবচাইতে কালচারটাই চর্চাটাই এমন ছিল, বিখ্যাত লোকটি যোগ্য লোকটি সারা দেশ থেকে বেছে বের করা হতো এবং তাকেই ভিসি করা হতো, এবং তাদের নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এবারে যেটা হয়েছে, ভিসি যেগুলো সব দলীয় শিক্ষকদেরকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, এটা সত্য, কিন্তু তবে দুটো দিক আছে। একটা দিক হলো অভ্যুত্থানের পরে অনেক ভিসি বলেন, প্রশাসন বলেন, অনেক জায়গায় বায়তুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তো সেই জায়গায় আবার অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রশাসন গুলো কিন্তু খালি করে ফেলেছে, প্রশাসন সব ইউএনওকে দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, তো এখন ধরেন একটি নির্বাচন হয়ে গেল, 1 মাস হলো, এখনো সরকার গুছিয়ে ওঠে নাই, আরেকটা নির্বাচন করাও সম্ভব নয়। হ্যাঁ, সুতরাং তারা প্রশাসক দিয়ে দিয়েছে। তবে যদি দ্রুত, অর্থাৎ এই সরকার ধরেন মোটামুটি ভাবে তারা যেমন এখন ইশতেহারের সব যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন দ্রুত গতিতে শুরু করেছে, যদি এরপরে সরকারটা গুছিয়ে ফেলে তারপরে এগুলো সবগুলোই নির্বাচনে যাওয়া উচিত, এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই লোকাল স্থানীয় সরকার আপনার ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, এখানে প্রশাসক নির্বাচন যেটা করা হয়েছে এটা স্থায়ীভাবে থাকা অযৌক্তিক হবে গণতান্ত্রিক দেশে। যে নজির একটা দেখা যাচ্ছে বা যে রীতি সৃষ্টি হলো যে সর্বত্র দলীয় লোকজন বা পছন্দের লোকজন বসানো, মানে বিএনপির অতীতের কথা বলছি, যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবার জন্য প্রধান মানে বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবার যে একটা মানে একটা প্রক্রিয়া ছিল সেখানে, এবং তারপরে সেখানে তিনি প্রধান মানে তিনি হতে রাজি হলেন না, পরবর্তীতে দেখা গেল যে ইয়াজউদ্দিন আহমেদ তিনি আসলে রাষ্ট্রপতি থেকে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন তত্ত্বাবধায়ক, মানে তারপর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলঙ্কিত হয়ে গিয়ে 1-11 চলে আসলো। এই যে একটা প্রক্রিয়া হলো, সেখানেও আসলে সেই পছন্দের লোক নিয়োগ দেওয়ার একটা যে টেন্ডেন্সি, সেখান থেকে আসলে এই জিনিসটা আমি বলছি যে দুটো দিক, একটা হলো পছন্দের লোক, দলীয় শিক্ষক, এদের নিয়োগ দেওয়া সঠিক হয় নাই। আবার এটাও ঠিক সবগুলো খালি। 151টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে আপনি খেয়াল করে দেখেন 34 জন আপনার সিটি কর্পোরেশন এবং বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসাবে নিয়োগ পেয়েছে মাত্র 34 জন। 151টা তো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 151 জনকে দেয় নাই। তো টোটাল সিটি কর্পোরেশন দিয়েছে 5-6টা, এর ভিতরে যদি মাইনাস করেন ধরেন 28টা 26টা 24টা ভিসি দিয়েছে, এবং যেখানে ভিসি নাই কাউকে তো সরিয়ে দেয় নাই, কাউকে সরিয়ে ধরেন জগন্নাথ কলেজে বিশ্ববিদ্যালয়ে যে দেওয়া হয়েছে, তার সাথে আপনার চেনেন, টক শো করেছেন, আমিও করেছি, তিনি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাই, আজকেও তার সাথে আবার টেলিফোনে কথা হয়েছে, তিনি তো নাই। সেখানে তো একজন ভিসি লাগবে, রাজধানী শহরে আপনার বিশ্ববিদ্যালয়টা এবং পুরান ঢাকায়, সেখানে ভিসি দিয়েছে। এইভাবে যেখানে জরুরি সেখানে দিয়েছে। তবে এটা আমার বক্তব্য হলো যে যেখানে অবশ্যই দলীয় নয়, একদম যতটা সম্ভব নিরপেক্ষ যাচাই করে পতিত দশা সবচাইতে আগে যেমন ব্রিলিয়েন্ট প্রফেসর গুলোকে ভিসি নিয়োগ করা হতো সেই পথে, কারণ 4টে বিশ্ববিদ্যালয়ে অ্যাক্ট আছে, বাকিগুলো তো নিয়োগই দিতে হবে, বাকিগুলোতে 4টে বিশ্ববিদ্যালয় বললাম সিনেট ভোটে প্যানেল করবে, আর বাকিগুলোর ধীরে ধীরে অ্যাক্ট হতে পারবে। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা আইন করে দিবে। 4টে আইন আছে 4টে বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরেও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আর তো অ্যাক্ট নাই, সেখানে তো নিয়োগ দিতেই হবে। কিন্তু নিয়োগটা যাতে দলীয় লোকটা হয়, নিয়োগটা যাতে সবচাইতে বিখ্যাত শিক্ষকটি হয়। হ্যাঁ, আমি যেমন বললাম
হ্যাঁ, সবচেয়ে যোগ্য লোক। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন কিন্তু ছোট ছিল, সবচেয়ে ছোট ছিল, কনিষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেখানেও কিন্তু বিখ্যাত লোকগুলোরই নাম বললাম আপনাকে। সেখানে কিন্তু সরকার ডাইরেক্ট নিয়োগ দিয়েছে। সেখানে কিন্তু কখনোই দলীয় লোকও দেয় নাই এবং বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সৈয়দ আলী হাসান, জিল্লুর রহমান সিদ্দিকী, তারা কিন্তু পিএইচডি করেন নাই, কিন্তু তাদের অধীনে আন্ডারে পিএইচডি করেছে মানুষ। তিনি পিএইচডি অনেক বড় মানুষ, অনেক বড় মাপের লোক ছিল। এই জি বলেন। জি, নিশ্চয়ই কেবল শুরু, নিশ্চয়ই সামনের দিনে দেখা যাবে। তবে শুরুতে খুবই দলীয় নিয়োগ, এটা অনেক জায়গায় আর কি সর্বত্র একটা দলীয়করণের জায়গা দেখা গেছে। এখন সামনে কি হয় সেটা নিশ্চয়ই দেখার একটা বিষয় থাকবেই। আপনি বিভিন্ন টকশোতে বলেন যে বিএনপিতে অনেক গুপ্ত জামাতিরা আছেন, এবং একটা জায়গায় শুনছিলাম, আপনার বক্তব্য শুনছিলাম যে কমপক্ষে 20% জামাতি আছে গুপ্ত হিসেবে। আপনি চেনেন কারা গুপ্ত, কারা আছেন জামাতি বিএনপি বা তারেক রহমানের আশেপাশে? দুই চারজনকে চিনি, কারা তারা? বলতে পারবো না। দুইজনকে চিনি না, বলতে পারবো না। চিনি, গুপ্ত তো গুপ্তই। আপনাকেই প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল, জানতেন আগে? জানতেন না তো। তারা তো এই যে সাদেক ক্যাম্প, হ্যাঁ গুপ্তই ছিল। তার তো হেলমেট বাইরে ছিল। তারা যে আপনাকে হত্যা করে নাই এটার নিশ্চয়তা কি? বেশি ছাত্রলীগ দেখানোর জন্য তারা যে হত্যা করে নাই তার নিশ্চয়তা কি? তারা যদি এই সাদিক কায়েম বিপি হয়েছে, হ্যাঁ, আমি বলেছি যে যেহেতু আপনার স্বতন্ত্র নামে আসলে শিবির জিতেছে, এই ডাকসু হলো আন্দোলনের সূতিকাগার। সব আন্দোলন ডাকসুর থেকে হয়। শিবির যেহেতু ক্ষমতায় এসে ডাকসুতে এসেছে, এখন আর ডাকসু জীবনে আন্দোলন করতে পারবে না, কারণ শিবিরের অধীনে কোনো আন্দোলন হবে না এই দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনো আন্দোলন করতে পারবে না। এখন তারা রাজনীতি করে। আগে তারা নিরপেক্ষতা শো করলেও এখন খেয়াল করে দেখেন, ইলেকশনের আগে তো তারা জামাতের পক্ষে এবং সবসময় জামাতের পক্ষে ওপেন হয়ে বিভিন্ন জায়গায় মিটিংও করেছে। এই সাদেক কায়েম, তারপরে ডাকসুর সেক্রেটারি, এরা তো মিটিংও করেছে। সুতরাং ওপেন হয়ে গেছে। তো এই জন্যই বিএনপির ভিতরে যে বলি গুপ্ত শিবির জামাত আছে, এটা সত্য। আরে আওয়ামী লীগের কয়েকদিন খালি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একবার জামাত কালী তাদের সাথে আন্দোলন করেছে। তারপরেই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত গুপ্ত শিবির পাওয়া গেল। হ্যাঁ, গুপ্ত শিবির পাওয়া গেল। এখন বিএনপির সাথে তো প্রায় 20 বছর 20 দলীয় ঐক্য জোটের ভিতরে ছিল। ওখানে তো আমি জানি স্ট্যান্ডিং কমিটির মেম্বারও কিন্তু আছে গুপ্ত জামাত, আমি চিনি। উপদেষ্টা আছে, আমি চিনি। হ্যাঁ, এগুলো চিনি তো। এই জন্য অনেকে প্রশ্ন করেছে আমাকে যে জামাত এত ভোট পাইলো কেন? জামাত ভোট পেয়েছে দুটো কারণে। একটা হলো শেষের দিকে, নির্বাচনের শেষের দিকে দেখেন প্রচুর টাকা পয়সা খরচ করেছে, এবং বাড়ি পাল্লা ভোট দিলে বেচতে যাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এখানে গ্রামের অতি সাধারণ নারী যারা, তারা সহজবোধ্য, তাদেরকে অনেক সময় ছোট কোরআন শরীফ অথবা বাচ্চার মাথায় হাত দিয়ে তাদেরকে বলা হয়েছে তারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে হবে, নাইলে আল্লাহর সাথে বেইমানি করা হয়। অনেকে দিয়ে ফেলছে। আর আমি বলেছি যে বিএনপির ভিতর থেকে কমপক্ষে 20% ভোট জামাতে গেছে, এই জন্য তাদের ভোট বেড়েছে। হ্যাঁ, আমি তো বলি ওপেন, এটা বহুবারই বলি আমি যে এটা ওপেন। আমাকে ধরতে আসতে পারবে না, আমাকে ধরতে হলে নাম বলে দেবো। আমি চিনি, আমি নাম বলে দেব। তো তারা তো জামাতের প্রতিষ্ঠানে চাকরি করে, জামাতের অর্গানাইজেশনের পেরোলে আছে, আমি জানি, সেগুলো বলে দেবো। আমি বলে দেবো। তখন কি এখন বলছি না যে তাদের যান, আপনি এখন আমেরিকাতে আছেন, আপনার সংসার আপনি করতেছেন, আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে দলও তো একটা ব্যক্তিগত বলবো যে তারা বলতেছে স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তারাও খুব গুপ্ত জামাত পাহারাদার আছে, জেনে হোক আর না জেনে হোক। আমি তো জেনেছি, তাকে বলা হয়েছে অমুক গুপ্ত জামাত, তিনি বলছেন যে ও তো বক্তৃতা ভালো দেয়, ও এখন সবসময় এমন ভাবে তাকে ফ্ল্যাটারিং করে, তাকে অ্যাভয়েড করতে পারে না। হ্যাঁ, সে তাকে চাকরিও দিয়েছে, এবং যেখানে চাকরি দিছে সে শুধু জামাতের 5-6 জন চাকরি দিছে, শুধু জামাতের লোককেই চাকরি দিছে, বাইরের লোককে, বিএনপির কোন লোককে চাকরি দেয় নাই। সুতরাং এতে আর কি প্রমাণ চান? এই হয়তো নাম বলতেছি না, নাম একসময় বলবো, অপেক্ষা করেন, বলবো। মাত্র সরকারের বয়স 1 বছর। আপনি দেখেন আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমি 3বার এটার মহাসচিব ছিলাম। আমি বিএনপি প্রধানমন্ত্রী তখন হন নাই,
হ্যাঁ, প্রধানমন্ত্রী হওয়ার পরও একবার দেখা হয়েছে, আরো 2বার আমার সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে। আমি কিন্তু বলেছি যে আপনি, বিএনপি হচ্ছে মধ্যপন্থী জাতীয়তাবাদের দল, এই দলের ভিতরে যে কেউ আশ্রয় নিতে পারে। আপনার দলটাকে আপনি পিওর জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী দল হিসেবে দাঁড় করেন। আর আপনার কোনো আইকন দরকার নাই, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে পরিমাণ সৎ ছিলেন এবং এবং সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন, আপনার মা খালেদা জিয়া, এই দুজনকে আইকন মেনে চলেন, আপনি দেখবেন সঠিক পথে আছেন। এবং আমি বলেছি জিয়াউর রহমানের বাসাও, আমি দেশের বাড়িও বগুড়ার বাড়িতেও আমি ভিজিট করেছি। ধনী বাংলার নির্বাহী সম্পাদক ছিল জিয়াউর রহমানের আপদ চাচা, জীবনে এডিটর হতে হয় নাই, তিনি মারা গেছেন, তিনি পরিচয় দেন নাই, তাকে বলা ছিল। আমি দেশের বাড়িতে গেছি, সেখানেও ভ্রমণ করেছি, সেখানে সাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা অত্যন্ত সাধারণ। আমি তাদের বলেছি যে আপনার প্রেসিডেন্টের কাছে কিছু সাহায্য টাহায্য চান না কেন? কয় না, উনি বাড়িতে এসে না করে গেছে, তার পরিচয় না দিতে এবং কোনো তদবির না করতে। আমরা আমাদের মতো আছি, আমরা তাদের কাছে কোনো সাহায্য চাই না। এইভাবে তিনি ছিলেন। তো বলেন এত নিষ্ঠুর। এখন যদি আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমানের আশেপাশে ধরেন বিএনপি অফিস আছে এবং তার নিজস্ব কিছু ধরেন প্রেস উইং আছে, আরো আছে রিসার্চ সেল আছে, ইত্যাদি ইত্যাদি, সেখানেও তো বুঝতে জামাতেছে। তিনি, তাকে তো বার করতে হবে, এটা তো আমি যা বের করে দেবো না। হ্যাঁ, তাকেই বের করতে হবে, যা আছে তো। এখন ধরেন আপনি খেয়াল করে যদি করেন যে গুপ্ত জামাত কেমন করে আছে, আপনি বলেন তো দেখি। ইলেকশনের আগে উনি বক্তৃতা দিতে গেছেন, যে জেলায় ইপিজেড আছে, উনি ঘোষণা দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে এখানে ইপিজেড করব। নিশ্চয়ই তাকে কেউ তথ্য দিয়েছে, যে তথ্য এটা দিয়েছে সেই গুপ্ত জামাত। তাকে দরকার নাই পলিটিক্সে, দরকার নাই তো। সে ভুল তথ্য দিয়েছে, না জেনে ভুল তথ্য দিয়েছে। আমার কথাতে তিনি 17 বছর বিদেশে, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি। তিনি ওই ব্রিটিশ, আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি বাংলাদেশে, সেই দেশে 17 বছর ছিল, সেই কালচারে মানুষ দেখেন, তার চলন বলন সবকিছু, তার নিয়ম কানুন সবকিছু কিন্তু পশ্চিমাদের মতো। আপনাকে ইউরোপিয়ান কালচারের সে মানুষ, ওইটা সাধারণভাবে, কিন্তু অত্যন্ত সাধারণভাবে, এবং টাইমলি অফিসে যাচ্ছে। আপনার চলাফেরার সময় তিনি তার নিজস্ব গাড়িতে তেল নিচ্ছেন না, খরচ নিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে তিনি তার গাড়িতে তেল নেন না, তিনি ড্রাইভারের বেতন নেন না। আপনার বলেন তো, মন্ত্রীগুলো এটা অনুসরণ করা উচিত না? সবাই তো অনুসরণ করে না, আমি জানি সবাই তো অনুসরণ করে না। করবে হয়তো, মাত্র 1 বছর তিনি হয়তো ইশতেহার বাস্তবায়নে ব্যস্ত আছে, হয়তো করবে। এখন তো 9টায় সব আমলারা, কর্মচারীরা সব 9টার ভিতরে অফিসে যায়, কারণ উনি নিজে অফিসে যান। উনি শনিবারের দিন, আমাদের শুক্র শনি হলিডে, কিন্তু উনি শনিবারের সম্ভবত একদিন হলিডে থাকবে। আমার অনুমান হচ্ছে শনিবারে তিনি ঠিকই 9টার সময় অফিসে যান। শনিবারে ঠিকই সব অফিসার কর্মচারী সেক্রেটারিয়েটে এসে পড়ে, অফিসে এসে পড়ে। তো একটা কালচার তো আস্তে আস্তে একটা ভঙ্গুর অবস্থা, এটা ইতিবাচক সংস্কৃতি।